হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মৌমিতা দেন, নোট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিনকার মতো আমি আজকে কিছু নতুন ইনফরমেশন তথাপি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই এটাকে ফলো করতে থাকো। এইখান থেকে কিন্তু প্রচুর কমন প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমরা কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে, যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো প্লিজ এটাকে ভালো করে ফলো করো। দেখবে তাহলে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে এরকম কিন্তু কিছু প্রশ্ন এবং এই প্রশ্নকে ঘিরে আরো অনেক ছোট ছোট প্রশ্ন তোমাদের কিন্তু কমন চলে আসছে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, বিশেষ করে কিন্তু এখানে ফলো করতে হবে। আর আমাদের যদি কোনো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো যদি কনফিউশন থাকে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, বা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু কমেন্ট করে, বা সেখানে যদি তোমরা কিছু কোনো কোর্সের অ্যাডমিশন নিতে চাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। তো চলো আজকে আমরা যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে জানবো ইনফরমেশন, সেটা কি না, ভোটদানের ব্যাপারে সচেতনতাকে বৃদ্ধি করার জন্য একটা শর্ট ফিল্ম বানানোর জন্য একটা চুক্তি করা হয়েছে। সেই চুক্তিটা কার সাথে করা হয়েছে বা কার সাথে করেছে ভারতের নির্বাচন কমিশন একটা শর্ট ফিল্ম করবার জন্য। সেখানে শর্ট ফিল্ম বানানোর জন্য কার সাথে চুক্তি করেছে? উত্তর হবে হচ্ছে কি রাজকুমার হিরানি, যিনি কিনা একজন শর্ট ফিল্ম মেকার। সেই শর্ট ফিল্ম বানানোর জন্য কিন্তু এই শর্ট ফিল্ম মেকার রাজকুমার হিরানির সাথে চুক্তি করেছে ভারতের নির্বাচন কমিশন, যাতে কি হয়, যা ভোট দানের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে পারে। ভারতীয় নাগরিকের হিসাবে আমরা প্রত্যেকেই ভারতীয় নাগরিক এবং ভারতীয় নাগরিকত্বের অধিকারের দাবিতে প্রত্যেকেরই কি উচিত না, প্রত্যেকেরই আমাদের কিন্তু স্বাধীনভাবে ভোট দানের অধিকার রয়েছে, তাই তো? যে ভোট দানের অধিকারটা কিন্তু একটা নাগরিক অধিকারের মধ্যে পড়ছে বা মৌলিক অধিকার কথা উল্লেখ করা যেতে পারে। ভারতীয় সংবিধানে আমরা যদি দেখি তো সেক্ষেত্রে অবশ্যই বলা যায় এই ভারতের ভোট দানের ক্ষেত্রে সচেতনতাকে বৃদ্ধি করতে হবে, কারণ প্রত্যেকটা মানুষকে তার নির্বাচন কমিশনের দ্বারা সেখানে কিন্তু প্রত্যেকের ভোট, প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের দাবিতে প্রত্যেক মানুষের ভোটের একটা ভোট দানের অধিকার রয়েছে, যেখানে তারা কি করে, মানুষ বা আমরা জনগণ, ভারতীয় জনগণ সেখানে একজন নেতাকে বা একজন ব্যক্তিত্বকে আমরা ভোট দিয়ে নিয়ে আসি, যাতে সে কি না তার দেশের মঙ্গলের জন্য বা দেশের কল্যাণের জন্য সে বিভিন্ন নীতি নির্ধারণ করতে পারে এবং সেই উন্নতিমূলক ভাবনাধারা, উন্নতিমূলক চিন্তাধারাকে অগ্রগতির সাথে সাথে সে দেশের তথা সমাজের অগ্রগতি করতে পারে। তো সেই উদ্দেশ্যে কিন্তু একটা মানুষের ভোট দেওয়া, ভারতীয় নাগরিক হিসেবে আমাদের ভোট দেওয়া উদ্দেশ্য নিয়ে যাতে সমাজের তথা দেশের অগ্রগতি হয়, দেশের উন্নতি হয়, পিছিয়ে পড়া যে বিষয়গুলি রয়েছে সেগুলোকে নিয়ে যেন তারা ভাবতে থাকে, চিন্তা করতে থাকে এবং তাদের যে প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্বটা যেন তারা সসম্মানে এবং সৎভাবে তারা পালন করতে পারে। সেই জন্য কিন্তু অবশ্যই ভোট দানের অধিকার রয়েছে, আর এর জন্যই কিন্তু রাজকুমার হিরানির সাথে এই চুক্তিটা করেছে ভারতের নির্বাচন কমিশন। ক্লিয়ার? আচ্ছা, পরের পয়েন্টে যাচ্ছি। দেখো পরের পয়েন্টে কি বলছে, চম্পাই সোরেন, যিনি কিনা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছে, সেখানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন কে? আমাদের চম্পাই সোরেন। ঠিক আছে, তিনি কিন্তু রিসেন্ট এখানে ঝাড়খণ্ডের এখানে হেমন্ত সোরেনের ইস্তফার পরে কিন্তু তিনি ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন রাঁচি রাজভবনে। কোথায় করেছেন না, রাঁচি রাজভবনে কিন্তু তিনি শপথ গ্রহণ করেছেন। হেমন্ত সোরেনের ইস্তফার পরে আমাদের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কে? চম্পাই সোরেন। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি, যেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড কথাটির অর্থ কি? জলাভূমি। এই যে জলাভূমি দেখতে পাচ্ছ, এখানে আমি ছবির সাহায্যে বুঝিয়েছি একটা ওয়েটল্যান্ড, একটা সার্কেল। এই সার্কেলকে কিন্তু বৃত্ত করে রয়েছে এই চারটে জিনিস। একটা তো বায়োডাইভার্সিটি, একটা তো ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, সাথে ডিপেন্ড করে রয়েছে, তার সাথে ডিপেন্ড করছে কি ওয়েটল্যান্ডের স্টোর ফ্রেশ ওয়াটার প্লাস
২রা ফেব্রুয়ারি কিন্তু বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়ে থাকে। আচ্ছা, এই জলাভূমি যে এই বছরের 2024 জলাভূমি দিবস পালন করা হচ্ছে তার থিম কি বা উদ্দেশ্য কি? থিম হলো ওয়েটল্যান্ডস এন্ড হিউম্যান ওয়েলবিং। ঠিক আছে, জলাভূমিকে সংরক্ষণ তার সাথে মানব স্বাস্থ্যের উন্নয়ন বা হিউম্যান ওয়েলবিং বলা যায়, যেটাকে বলছে মানব স্বাস্থ্যের উন্নয়ন তথা জলাভূমি সংরক্ষণ। তাহলে এই বছরের থিম কি? মানব স্বাস্থ্যের উন্নয়ন। যেটাকে আমরা বলছি কি হিউম্যান ওয়েলবিং। কারণ কি বলতো, যেহেতু জলাভূমি আমাদের মানব স্বাস্থ্যের সঙ্গে কিন্তু রিলেটেড রয়েছে, দ্যাট ইজ রিলেটেড উইথ ল্যান্ডস, অর্থাৎ এর সাথে কিন্তু আমাদের জলাভূমির অনেক গুরুত্ব। যত জলাভূমি তোমরা সংরক্ষণ করবে বা জলাভূমিকে সংরক্ষণ করতে পারলে মানব স্বাস্থ্যের উন্নয়ন কিভাবে হবে? কারণ এই জলাভূমি থেকেই কিন্তু আমরা পাচ্ছি, এই দেখো এই যে সার্কেলটা আমি যদি এখানে কল্পনা করি, তাহলে এখান থেকে আমরা যেমন পাই একটা ফ্রেশ ওয়াটার, একটা রিসোর্স পাচ্ছি, অর্থাৎ এখান থেকে জলাভূমি থেকে কিন্তু জলাভূমিকে সংরক্ষণ করার মধ্য দিয়ে আমাদের জীবজগতের যে চাহিদাপূর্ণ যে প্রয়োজনীয় যে সবচেয়ে বেশি প্রয়োজন জীবন বলা যেতে পারে, এই স্টোর ফ্রেশ ওয়াটার অর্থাৎ স্বাদু জলকে কিন্তু পানীয় জলের সরবরাহ, পানীয় জলের উৎস হিসেবে আমরা সেটা ব্যবহার করতে পারি, পানীয় জলের সঞ্চয় হিসেবে। দেন এটার সাথে ডিপেন্ড হচ্ছে কি ওয়েটল্যান্ডস আর সোর্সেস অফ লাইভলিহুড। সেই জলাভূমি কিন্তু বিভিন্ন জীবের একটা সমাহারের বলা যেতে পারে ইকোসিস্টেম তৈরি করে, বা একটা জলাভূমি হলো বিভিন্ন জীবের বাসস্থান বলা যেতে পারে, দ্যাট ইজ লাইভলিহুডস। অর্থাৎ এই যে বিভিন্ন জীব প্রজাতি তাদের বাসস্থানই হচ্ছে কি জলজ জীবে, তো সেই ক্ষেত্রে রয়েছে সাথে এই লাইভলিহুডস অর্থাৎ জীবিত যত সব জীবিত যে পদার্থগুলো রয়েছে, যে পদার্থের একটা সোর্সেসই হচ্ছে ওয়েটল্যান্ড। দেন এটার সাথে অ্যাড হচ্ছে কি বায়োডাইভার্সিটি, অর্থাৎ ওয়েটল্যান্ডে জলাভূমি যত সংরক্ষণ করা যাবে, বায়োডাইভার্সিটি মানে জৈব বৈচিত্র্য। এই যে জীব প্রজাতির সমন্বয়ে এক পরিবেশ গড়ে ওঠে, জৈব পরিবেশ, সেই জৈব বৈচিত্র্যকে কিন্তু কি করে, জৈব বৈচিত্র্যকে রক্ষা করা হয়, কিন্তু রক্ষা করা যায় জলাভূমি, অর্থাৎ জলাভূমির মাধ্যমে কিন্তু জৈব বৈচিত্র্য রক্ষা পায়। এই বায়োডাইভার্সিটি হটস্পট যেটাকে বলছে বা জৈব বৈচিত্র্য মণ্ডল। ঠিক আছে, দেন এইটার সাথে রিলেট হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্ট প্রোটেক্ট কোস্টলাইন ফ্রম স্টর্ম সার্জেস। সামুদ্রিক যে ঝড়গুলো আসে সেইখানে কিন্তু সেই জন্য জলাভূমি সংরক্ষণ ম্যানগ্রোভ অরণ্যকে কিন্তু রক্ষা করে। ম্যানগ্রোভ অরণ্যকে উপকূলীয় যে সামুদ্রিক ঝড় রয়েছে সেইখান থেকে কিন্তু রক্ষা করছে এই জলাভূমি। তাহলে জলাভূমির গুরুত্ব আমরা যদি বলি, এই যে এতগুলো গুরুত্ব, দেন ওই জন্য জলাভূমিকে আমরা কিন্তু একটা রামসার কনভেনশন বা রামসার সাইট হিসেবে আমরা কিন্তু অভিহিত করতে পারি, যেটা 1997 সাল থেকে কিন্তু এই জলাভূমিকে রামসার সাইট হিসেবে গণ্য করা হয়। তাহলে এই ছোট এইটুকু প্রশ্ন থেকে আমরা যদি দেখি তাহলে কি কি প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে জলাভূমি বলতে কি বোঝায় বা জলাভূমি দিবস কোনটি, জলাভূমির গুরুত্ব। ঠিক আছে, জলাভূমির গুরুত্ব কি, মানব জীবনে জলাভূমির গুরুত্ব কি। ঠিক আছে, অর্থাৎ মানব স্বাস্থ্যের উন্নয়ন হিসেবে জলাভূমি কিভাবে জর্জরিত বা কিভাবে ডিপেন্ড করছে, জলাভূমির গুরুত্ব, জলাভূমি দিবস কবে পালন করা হয় থাকে, কত সালে জলাভূমি সংরক্ষণকে একটা রামসার সাইট কনজারভেশনের মধ্যে ফেলা হয়েছে, কত সালে, সেখানে এই যে 1971 ইরানের রামসারে আন্তর্জাতিক গুরুত্ব একটা জলাভূমি গুরুত্বের জলাভূমি কনভেনশনে সেখানে কিন্তু রামসার সাইট হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু জলাভূমির যে একাধিক গুরুত্ব বা জলাভূমি সংরক্ষণের যে গুরুত্ব সেটাকে কিন্তু একটা আন্তর্জাতিক গুরুত্বের হিসেবে রামসার নামক স্থানে সেখানে কিন্তু আলোচনা করা হয়ে থাকে, যার ফলে এটা রামসার কনভেনশন হিসেবে পরিচিত বা রামসার সাইট হিসেবে পরিচিত রয়েছে। তো ব্যাপারটা বোঝা গেল। প্রশ্ন কি আসতে পারে, জলাভূমি দিবস কবে পালন করা, জলাভূমির গুরুত্ব, জলাভূমির সাথে কি করে জৈব বৈচিত্র্য রক্ষা করছে, জলাভূমির সাথে ম্যানগ্রোভ অরণ্যের কি সম্পর্ক রয়েছে, ম্যানগ্রোভ অরণ্য কিভাবে রক্ষা পাচ্ছে। ঠিক আছে, আর রামসার সাইট সেটি কবে সেটি ঘোষণা করা হয়েছে। আর এই বছরে জলাভূমি দিবসের থিম কি, 2024 থিম হলো মানব স্বাস্থ্যের উন্নয়ন তথা জলাভূমির
এইরকমই ওয়াটার মেট্রো সার্ভিস চালু হয়েছে কোথায়? কেরালার কোচিতে। ঠিক আছে, এইরকমই কেরালার কোচিতে কিন্তু বিশ্বের প্রথম একটি ওয়াটার মেট্রো স্টেশন সেখানে গড়ে উঠেছিল। কেরালার কোচিতে বিশ্বের প্রথম কিন্তু ওয়াটার মেট্রো স্টেশন গড়ে উঠেছিল। ঠিক আছে, আচ্ছা পরবর্তী টপিকে যাচ্ছি। 2024 সালে আমরা যদি দেখি প্রথম চন্দ্রমিশন লঞ্চ করেছে কোন দেশ? কোন দেশ? তাইওয়ান। তাইওয়ান কিন্তু 2024 সালে প্রথম আমাদের চন্দ্র মিশন যেটা ছিল সেটা লঞ্চ করেছে। এর পূর্বে কোন দেশ করেছিল? এর পূর্বে ছিল সোভিয়েত ইউনিয়নের অর্থাৎ লুনা 2। এই লুনা 2 কিন্তু যেটা ছিল প্রথম মহাকাশযান যে সফলভাবে কিন্তু চাঁদের পৃষ্ঠে পৌঁছেছে এবং সেটা 1359 কে চাঁদকে প্রভাবিত করেছে। অর্থাৎ এর আগে তাইওয়ান হচ্ছে 2024 এ আমাদের প্রথম চন্দ্র মিশন লঞ্চ করেছে। প্রশ্ন আসবে কোন দেশ এই 2024 এ প্রথম চন্দ্র মিশন লঞ্চ করেছে। ক্লিয়ার? আচ্ছা তোমাদের বলে রাখি নোট স্টাডি চ্যানেলের তরফ থেকে যে যারা কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ বা ইচ্ছুক বা দেবে প্ল্যান করছো, ভাবছো কোথায় ভালো প্র্যাকটিস করতে পারবো, কোথায় ভালো স্টাডি মেটেরিয়াল পাবো, তো তার জন্য কি হবে না তোমরা কিন্তু অতি অবশ্যই আমাদের নোট স্টাডি চ্যানেলে জয়েন করো, অ্যাডমিশন নিতে পারো। যদি কেউ যোগাযোগ করতে ইচ্ছুক হও তাহলে কিন্তু আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে অবশ্যই যোগাযোগ করো। ঠিক আছে? আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা বা টপিকটা হচ্ছে সেটা হচ্ছে সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমান ভারতে তুষার চিতার সংখ্যা কয়টি? তুষার চিতা কয়টি রয়েছে বর্তমান ভারতে? যদি আমরা দেখি যেখানে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো গেছে যে এই যে বর্তমানে তুষার প্রজাতির যে চিতা রয়েছে, তুষার চিতা এর সংখ্যা কিন্তু 718 খানা। অর্থাৎ পূর্বের তুলনায় যদি কেন্দ্রীয় সরকারের নথিভিত্তিক দেখা যায়, বন বিভাগ দপ্তর থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে যে তথ্য, সেখানে বলা হচ্ছে এই যে তুষার চিতা সে কিন্তু বিলুপ্তপ্রায় প্রজাতি হয়েছিল। বিলুপ্তপ্রায় প্রজাতি বলতে যেই সব প্রজাতি কিন্তু বর্তমানে তাদের সংখ্যা কিন্তু কমে আসছে, সেই বিলুপ্তপ্রায় প্রজাতির মধ্যে পড়েছিল তুষার চিতা। এই তুষার চিতার সংখ্যা কিন্তু পূর্বের তথ্যের ভিত্তিতে আমরা যদি দেখি পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই তুষার বাঘের বা তুষার চিতার সংখ্যা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, 30শে জানুয়ারি এই দিল্লিতে বন্যপ্রাণী বোর্ডের বৈঠকের পরে এই বৃদ্ধির কথা শুনিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। ক্লিয়ার? আচ্ছা পরবর্তী টপিকে যাচ্ছে। পরবর্তী কি বলছে? চীন যেখানে 2023 সালে বিশ্বের বৃহত্তম যানবাহন রপ্তানিকারক হয়ে উঠেছে। প্রশ্ন আসতে পারে বিশ্বের বৃহত্তম যানবাহন রপ্তানিকারক দেশ কোনটা? 2023 অনুযায়ী চীন কিন্তু জাপানকে পিছিয়ে ফেলে প্রথমে স্থান অধিকার করেছে। যে কিসে না যানবাহন রপ্তানিকারকের দিক থেকে কিন্তু জাপানকে ছাড়িয়ে চীন চলে গেছে। এইখানে দেখো আমরা এই একটা চিত্রের মাধ্যমে পাই চার্টের মাধ্যমে বলেছি বিভিন্ন দেশ রয়েছে তার পার্সেন্টেজ রয়েছে যতগুলো, যেই যেই দেশ এবং তাদের শতকরা হিসাব অনুযায়ী অর্থাৎ যানবাহনের রপ্তানিকারক যে হিসেবে যে দেশগুলি রয়েছে তাদের মধ্যে পার্সেন্টেজ, তার মধ্যে মেক্সিকো রয়েছে 8%, 7% সৌদি আরব রয়েছে, তারপর 5% রাশিয়া রয়েছে, ইউনাইটেড আরব এমিরেটস 3% রয়েছে। তো এই রকম বিভিন্ন ভাবে আর বাকিটা যেটা রয়েছে 49% রয়েছে আদার্স। তো এই আদার্স এর মধ্যে আমরা যদি দেখি জাপান আগে ছিল প্রথমে, জাপানকে ছাড়িয়ে এখন কিন্তু বর্তমানে চীন যে যানবাহন রপ্তানিকারক বৃহত্তম যানবাহন রপ্তানিকারক হয়ে উঠেছে রিসেন্ট। ঠিক আছে? আচ্ছা এবার পরবর্তী টপিকে যাচ্ছি। পরবর্তী টপিক কি বলছে? যেখানে কোথায় 100টা নতুন বায়োগ্যাস প্ল্যান্ট প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেছে হরদীপ সিং পুরী, যিনি কিনা একজন ভারতীয় রাজনীতিবিদ এবং একজন ভারতীয় কূটনীতিবিদ হিসেবে পরিচিত। এই হরদীপ সিং পুরী তিনি উত্তরপ্রদেশে 100টা প্রায় নতুন বায়োগ্যাস প্ল্যান্ট প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেছেন। ঠিক আছে?
পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও আবাসন নগর বিষয়ক মন্ত্রী যিনি ছিলেন দায়িত্ব ছিলেন অ্যাকচুয়ালি হরদীপ সিং যিনি, তিনি কিন্তু ভারতীয় রাজনীতির পাশাপাশি তিনি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবেও কিন্তু পদে নিযুক্ত ছিলেন। তার সাথে সাথে কিন্তু তিনি আবাসন মন্ত্রী হিসেবে বেশি সময় ধরে পালন করেছিলেন দায়িত্ব, এবং তার সাথে সাথে তিনি কিন্তু ভারত সরকার পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসেরও আবাসন তত্ত্বাবধায়ক মন্ত্রী হিসেবে তিনি পদাধিকারী ছিলেন। এবং তিনি তারই নেতৃত্বে তিনি এই 100টা নতুন বায়োগ্যাস প্ল্যান্ট প্রতিষ্ঠা করার ঘোষণা করা বা বলেছেন তিনি এই উত্তরপ্রদেশ। ঠিক আছে, আচ্ছা পরবর্তী টপিক বলছে কি যে 2024 এর জানুয়ারি মাসে আমরা যদি দেখি জিএসটি সংগ্রহের পরিমাণ কত। ভারতবর্ষে 2024 এর জানুয়ারি মাসে টোটাল জিএসটি সংগ্রহের পরিমাণ হচ্ছে 1.72 লক্ষ কোটি টাকা। এই জিএসটি বলতে কি বোঝায়? জিএসটি হচ্ছে পণ্য ও পরিষেবা কর। এই পণ্য পরিষেবা সরবরাহের উপরে কিন্তু এই জিএসটি বসানো হয়ে থাকে। পণ্য বা পরিষেবা সরবরাহের উপর যে আরোপিত পরোক্ষ কর সেটাকেই বলছে জিএসটি, যেটাকে আমরা বলি গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। এই জিএসটি কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। প্রথমত এক নম্বর হচ্ছে যেটা কি সেন্ট্রালের তরফ থেকে হয়ে থাকে, সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ সিজিএসটি। স্টেটের তরফ থেকে হয়ে থাকে স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্সেস, যেটা হচ্ছে এসজিএসটি। আর ইউনিয়ন টেরিটরির দিক থেকে হতে পারে জিএসটি, তখন বলা হচ্ছে ইউজিএসটি। তো অনেক রকমের সেখানে জিএসটি হয়। জিএসটিটা মেইনলি গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, পণ্য ও পরিষেবা কর। বিভিন্ন ধরনের পণ্য ও পরিষেবা সরবরাহের জন্য যে প্রত্যক্ষ বা পরোক্ষ কর, প্রত্যক্ষ না পরোক্ষ কর যে আরোপ করা হয়ে থাকে সেটাকে বলছে জিএসটি। এবং এই জিএসটি কিন্তু আমরা যদি প্রত্যেকটা বছরের হিসাব করি, আর্থিক বছর হিসেবে 2024 কিন্তু রিসেন্টলি এই জিএসটির পরিমাণ কিন্তু 1.8 লক্ষ কোটি টাকায় সেখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা পরবর্তী যে প্রশ্ন বা টপিক, কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন আর্থ। এই শিরোনামটার বইটা লিখেছেন কে? কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন দা আর্থ। এই বই শিরোনামে বইটা লিখেছেন কে? রমেশ ভট্টাচার্য। ঠিক আছে, কে লিখেছেন? রমেশ ভট্টাচার্য। প্রশ্ন আসতে পারে ঘুরিও, রমেশ ভট্টাচার্যের লেখা কাশ্মীর সংক্রান্ত বইটার নাম কি? শিরোনামটার নাম কি? কাশ্মীর ট্রাভেলস ইন দা প্যারাডাইস অফ দা আর্থ। কাশ্মীর ট্রাভেলস ইন দা প্যারাডাইস অফ দা আর্থ। ঠিক আছে, এইবারে আমি যদি বলি এই কাশ্মীর যেখানে ছিল, আমরা এখন তো কাশ্মীরের নাম শুনলে সেই জঙ্গি বা মাওবাদী হানা সেই রকম কথাই মনে পড়ে, কিন্তু ন্যাচারালি আমরা যদি দেখি কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। তার যে এত সৌন্দর্য, ভূমিরূপ, সৌন্দর্যের একটা প্রতীক, ঠিক আছে, যেটাকে তিনি ভূস্বর্গের সাথে তুলনা করা হয়ে থাকে, কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। তো সেই হিসেবে যদি এখন মনে হয় যে এখন কাশ্মীর হচ্ছে মাওবাদী বা একটা জঙ্গি হানা, তো এইসব কথাগুলো মনে আসে, আমাদের মনে স্বাভাবিকভাবে চলেই আসে। কিন্তু আমরা যদি এই এর আগের কথা দেখি, যখন মাওবাদী হানা জঙ্গি হামলা ছিল না, হয়নি, তার পূর্বে যে কাশ্মীর ছিল সেই যে সৌন্দর্যে ভরা ডাল লেক, তার যে সৌন্দর্য, তার যে অভূতপূর্ব একটা মাধুর্য, সেই কথা যে মনে রেখে তিনি কিন্তু যখন ট্রেকিং করতে গেছিলেন সেই শিরোনামটার কথা তিনি এখানে তুলে ধরেছেন। অর্থাৎ এই শিরোনামে কিন্তু জম্মু এন্ড কাশ্মীর যে একটা প্যারাডাইস অর্থাৎ ভূস্বর্গ, ঠিক আছে, ভ্রমণের একটা ভূস্বর্গ, সেটা বিভিন্ন পর্যটকদের কাছে, অর্থাৎ বিশেষ করে বাঙালিদের কাছে তো ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে, কিন্তু তাদের কাছে কিন্তু এই মাওবাদী হামলা বা জঙ্গি হামলা কাশ্মীরকে ভুলে গিয়ে সেই পুরনো ভূস্বর্গ, সেই পুরনো কাশ্মীরকে জাগিয়ে তোলা, পুরনো কাশ্মীরকে মানুষের মধ্যে একটা নতুন অনুভব গড়ে তোলার জন্য কিন্তু এই শিরোনামটা লেখা রয়েছে, যেটা কাশ্মীর ট্রাভেলস ইন দ্য প্যারাডাইস অন দ্য আর্থ। তো এই ব্যাপারটা কিন্তু এই শিরোনামের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তো
ভবিষ্যতে বা আগামী ক্লাসে আমি এরকম আরো অনেক ইনফরমেশন তোমাদের সামনে নিয়ে আসবো, যেগুলো তোমরা অবশ্যই ফলো করতে থাকো, অবশ্যই ভালো করে পড়তে থাকো এবং এখান থেকে কিন্তু প্রচুর ছোট ছোট প্রশ্ন আসবে, যেগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখবে তোমরা যে পরীক্ষাগুলো দিতে যাবে সেখানে কিন্তু এরকম প্রচুর প্রশ্ন কমন চলে আসবে। ঠিক আছে, এগুলো ভালো করে একটু পড়াশোনা করলে নিজেদের মধ্যে দেখবে যে কনফিডেন্স লেভেল আছে সেটা কিন্তু প্রচন্ড বেড়ে যাবে। যখন পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু সেগুলোকে ভালো করে তোমরা ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। তো তার জন্য